আপনার সমস্যাটা কি? হ্যাঁ, একে তো জোর করে টেনে টুনে নিয়ে আসেন, এখন আবার বাড়িতে না গিয়ে এখানে থমেরে বসে আছেন। আরে হয়েছেটা কি বলবেন তো নাকি? এমন ভাবে শোক পালন করছেন যেন আপনার বউ মরেছে। সাদি লাল লাল চোখ করে তাকালো মেয়েটির দিকে। সাদির দৃষ্টি দেখে ভড়কে যায় মেয়েটি। আমতা আমতা করে বলল। আশ্চর্য, আপনি এভাবে কেন তাকাচ্ছেন? কি করেছি আমি? মেয়েটির কথা শুনে সাদির রাগ বাড়ল, বই কমল না। এত কিছু করেও জানতে চাইছে সে কি করেছে, সে করেনি কি। এই যে নানা ভাইয়ের অসুখ দেখতে গিয়ে মামাতো ভাইয়ের সাথে হাহাহিহি করেছে, এটা অন্যায় নয়? তার উপর শরীরে এত বড় একটা ঝুঁকি নিয়ে নিশ্চিন্তে গায়ে হাওয়া লাগাচ্ছে, ঔষধটা পর্যন্ত ঠিকঠাক খায় না, আবার বড় মুখে বলছে কি করেছি আমি। সাদি লাল লাল চোখ করে কিরমির করে বলল। আমার বাবা আবার স্বপ্ন ধূলিসাৎ করার প্ল্যান করে আবার জিজ্ঞেস করছিস কি করেছে? বেয়াদব। রুহি ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞেস করে। মাথায় তো গোবর ছাড়া কিছুই নেই, বুঝবি কেমনে? রুহি সাদির কথা শুনে বিরক্ত হয়ে বলল। আপনার বাবা হবার সাথে আমার সম্পর্ক কি? আমি তো জানতাম আপনি আধা পাগল। ফুল পাগল হলেন কবে অসাধু ভাই? সাদির বোধহয় রাগার কথা ছিল, কিন্তু সে রাগলো না, কেবল থমথমে গলায় বলল। তুই এমন কেন রে হাঁপানো রোগী? আগের ডক্টর তো তোকে কড়া করে চিকিৎসা থাকতে বলেছে, তবে তুই কি করলি? মেডিসিন পর্যন্ত অনিয়ম করছিস, যেখানে তুই নিজেই জানিস তোর ঝুঁকির কথা। ডক্টর কি বললে শুনলি? এরপর থেকে অনিয়ম করলে দম্পতি লাইফে বাচ্চা কনসেভ নাও করতে পারে। মোটা মাথায় ঢুকেছে, বুঝতে পারলি কিছু? আচ্ছা, তোর কি কখনো মা হবার ইচ্ছে নেই? রুহি সঙ্গে সঙ্গেই উত্তর দিতে পারে না। ডক্টর সাপ সাপ করে জানিয়ে দিয়েছে রুহির কিছু ক্রিটিক্যাল প্রবলেম আছে এবং কঠোর নিয়ম অনুযায়ী চলতে হবে, ঔষধ নিয়মিত খেতে হবে। রুহি কি করবে, ঔষধ খেতে মনে থাকে না। এটা কি তার দোষ? বিন্দু যখন মনে করিয়ে দেয় তখন খাই, নয়তো খাই না। সেও বা কতক্ষণ মনে করে করে দিবে? অসুখ কি তার? মা হওয়াটা প্রত্যেকটি মেয়ের স্বপ্ন। সেও দেখে তার একটা রাজপুত্রের মতো দেখতে বড় হবে, ফুটফুটে বাবু হবে। এখন আল্লাহ না দিলে কি করবে? তবে তাকে নিয়ে এত চিন্তিত কেন এই লোকটি? তার মা হওয়া না হওয়া তার কি? ভাগ্য থাকলে একদিন মা হব ইনশাআল্লাহ। সে কথা এখন আলোচনা করেও লাভ নেই। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আমার থেকে আমাকে নিয়ে মাথা ব্যথা বেশি আপনার। কেন বলুন তো? বিকজ আমার অনেকগুলো বাচ্চা লাগবে। সাদির কথা শুনে চোখ কুঁচকে যায় মেয়েটির। তো আমি কি করব? আমাকে কেন বলছেন আপনি? আশ্চর্য, আপনার বাচ্চার সাথে আমার কি সম্পর্ক? এই বোকা মেয়েটিকে মাথার উপর তুলে একটা আছাড় মারলে কেমন হয়? নির্বোধ মেয়েটি কিছুই বোঝে না। বাচ্চা কি আকাশ টপকে আসবে? তারা তো ওর পেট থেকেই বেরোবে নাকি? সে কড়া করে কিছু বলার জন্যে হাঁ করতেই কেউ ডেকে উঠল। হাই মিস রোহানি। আচমকা লিমনের কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল রুহি। লিমন একদিকেই আসছে, সাথে সেদিনের সজীব নামের ছেলেটা। ওর থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো সে। হাস্য উজ্জ্বল মুখে চিন্তা ফুটিয়ে বলল। মিস রোহানি, আপনি ঠিক আছেন তো? লোকটি এমন করে বলল যেন তার জন্য সে ভীষণ চিন্তিত। রুহির স্বভাব সুলভ হেসে বলল। আলহামদুলিল্লাহ ভালো। এক কাজে এসেছিলাম। তা কেমন আছেন মিস্টার লেবু? লিমন মুচকে হেসে বলল। ছিলাম তো ভালোই, আপনাকে দেখে আরো ভালো হলো। বাই দ্য ওয়ে, ডাক্তার দেখাতে এসেছেন রাইট? দেখিয়েছেন? হেল্প লাগবে কোনো? রুহি মাথা দুদিকে নাড়িয়ে বলল। নো থ্যাঙ্কস, দেখিয়েছি অনেকদিন আগেই। আজকে আবার একটু আসতে হলো, সাথে বড় ভাই আছে, প্রবলেম নেই। রুহি মনে মনে বিরক্ত হয়েও খারাপ আচরণ করল না, কেননা লিমন ছেলেটি একেবারে খারাপ না। যা একটু গায়ে পড়া এই লিমন একটু নীরবতা পালন করে বলল। লাস্ট কিছুদিন ধরে স্কুলে কেন আসেননি রোহানি? লিমনের কথা শুনে বড্ড অবাক হলো রুহি। আমি স্কুলে যাইনি। আপনি কি করে জানলেন মিস্টার লেবু? লিমন মাথা চুলকে বলে। ইয়ে আসলে আপনাদের স্কুলের সামনে টঙ্গে বসে মাঝে মধ্যে আপনাকে দেখতে পাইনি তো, তাই জিজ্ঞেস করা। রুহি বোধহয় বিশ্বাস করল না, তবে এ বিষয়ে আর কিছুই বলল না সে। সাদি ব্যাগপত্র নিয়ে হন করে চলে গেল গাড়ির কাছে। তার মাথার জাস্ট আগুন জ্বলছে, যেন সেই আগুন লিমন নামের ছেলেটিকে পুড়িয়ে দিবে। লিমনের চোখের ভাষা পড়তে তার সময় লাগেনি মোটেও।
একজন ছেলে হয়ে অন্য চোখের ভাষা বুঝবে না? লিবনের প্রত্যেকটি কথাই যেন অধিকার বোধ। এই মুহূর্তে স্বাদীর কি করতে ইচ্ছে করছে কেবলমাত্র সেই জানে। দুহাতে চুল খামচে ধরল স্বাদী। ততক্ষণে রুহিও গাড়িতে উঠে বসেছে। স্বাদীর থমথমে মুখের পানে চেয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আর ইউ ওকে সাদ ভাই? কেমন দেখাচ্ছে, ঠিক আছেন আপনি? মেয়েটির প্রশ্নের জবাব দিল না স্বাদী, পাল্টা প্রশ্ন করল সে। ছেলেটির সাথে তোর সম্পর্ক কি রুহি? তার সাথে আমার আবার কিসের সম্পর্ক? আপনি মনে হচ্ছে তাকে চিনতে পারেননি। সে হচ্ছে আরাব ভাইয়ার কাজিন। বিয়েতে দেখেছিলেন, মনে নেই? অবাক গলায় বলে ওঠে রুহি। লেফটেন্যান্ট সমৃদ্ধ স্বাদের ব্রেন এতটাই দুর্বল কি তার সবটা স্পষ্টই মনে আছে এবং সে খুব ভালো করেই চিনে লিবনকে। লিবনের চোখের ভাষাও ঢের বুঝত সে। আর এতেই যেন আগুনের মাঝে এক চামচ ঘি পড়ল। স্বাদী গমগমের স্বরে বলল, স্মৃতিশক্তি দুর্বল নয় যে তাকে চিনব না। তার সাথে তোর এত ভাব কিসের? তার সাথে আমার আবার কিসের ভাব থাকবে? স্কুলের পাশের ভার্সিটিতেই পড়ে সে, চলতি পথে দেখা হয়, পরিচিত, তাই একটু একটু কথা হয়, এই যা। সহজ সরল স্বীকারোক্তি মেয়েটির, তবুও অসন্তুষ্ট স্বাদী। সেই একটু আধটু কথাই বা কেন হবে? তার ভীষণ রাগ হলেও অতি গোপনে গিলে ফেলল সেই রাগটুকু। কেবল থমথমে রাশভারী গলায় শুধালো, নেক্সট টাইম তার সাথে কথা বলাতে দূর, তার আশেপাশে যেন না দেখি তোকে। এটা আমার সাবধানতার বাণী নয়, আমার আদেশ। তুই এখনো অনেক ছোট। আমি জানি না তুই আমার রাগের তোপের মুখে পড়িস। সো কেয়ারফুল। চারদিকে মাগরিবের আজান পড়েছে। কিছুক্ষণ আগেই বিন্দু সালাত আদায় করে পড়তে বসেছে মাত্র। যতদিন যাচ্ছে ততই পরীক্ষা নিকটে ঘনিয়ে আসছে। প্রিপারেশন ভালো থাকলেও কি টেনশন দূর হয়? রুহি মুড়ি চানাচুর মেখে নিয়ে এসে বসলো। এখন এই মুড়ি চিবাতে চিবাতে পড়ার সাথে গিলবে। এমনিতেই একটু পড়ার পর তার বিরক্ত ধরে যায়। পড়া চোর হলে যা হয় আর কি। আজকে যেহেতু রুহি স্কুলে যায়নি, তাই বিন্দু সেগুলো বুঝিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে পড়ল রুহি। তারপর বিরক্তে আড়ামোড়া ভাঙল। চোখ পিটপিট করে তাকালো বিন্দু, কপাল কুঁচকে বলল, শেষ? বিন্দুর অর্ধেক কথা শুনে হৃদয় কুচকিত হলো রুহির। পড়ালেখা শেষ? তুই পড় বাপু, আমার দ্বারা এর চেয়ে বেশি আর হবে না। ভীষণ খিদে পেয়েছে বুঝলি, নিচে গিয়ে কিছু খেয়ে আসি। রুহির কথায় চোখ বড় বড় হলো বিন্দুর। এই না এক বাটি মুড়ি চানাচুর খেলি, এর মধ্যেই ভীষণ খিদে পেয়ে গেল। আমি একা খেয়েছি, তুই যে হাসের মতো গিললি, তার নাম নেই না? কপট রাগ দেখিয়ে বলল রুহি। বিন্দু চোরা চোখে চাইল। পড়ার তালে তালে অর্ধেকটা সেই খেয়েই ফেলেছে। রুহি রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ল কাবার্ডের উপরে। বড় বড় দুটো নতুন শপিং ব্যাগ দেখে চোখ ছোট ছোট করে তাকালো বিন্দুর পানে। অভিমান করে বলল, আমাকে রেখে একা একা শপিং করে ফেললি? বিন্দু রুহির দৃষ্টি অনুসরণ করে তাকালো অর্ণর দেওয়া সেই ব্যাগ দুটো। রুমে এসে ব্যাগ দুটো ওখানে রেখে তাড়াহুড়ো করে চেঞ্জ করতে গিয়েছিল। তারপর এটা সেটা নিয়ে ব্যস্ত হওয়াতে এটার কথা বেমালুম ভুলে বসেছে। রুহি ততক্ষণে ব্যাগ নামিয়ে বিছানায় বসেছে, বিন্দু কি কিনছে দেখার উৎসাহে। বিন্দু কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছে ভেতরে কি আছে দেখার জন্য। কি এমন জিনিস যেটা অর্ণ নিজেই ওকে দিল? তবে ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে দুজনের চক্ষু চরক গাছ। দুজনেই বিস্মিত হয়ে তাকিয়ে রইল। বিছানায় পড়ে থাকা সামগ্রীর পানে বড় বড় চক্ষু করে তাকিয়ে আছে দুই রমণী। তারপর ফ্যালফ্যাল করে একে অপরের দিকে তাকালো তারা। 10 কালারের 10টা ছাতা, হিজাব পিন সহ 5টি বোরখা। রুহি অবাক হয়ে বলল, এগুলো কি কিনেছিস রে ফুল? বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে। ব্যাগের ভেতর থেকে যে এগুলো বেরোবে তার ভাবনার বাইরে ছিল। এই জন্যেই লোকটি বলেছিল কাল থেকে বোরখা পরতে। আর ছাতা, মনে হচ্ছে ছাতার দোকানটাই উঠিয়ে নিয়ে এসেছে। রুহি এখনো তাকিয়ে আছে বিন্দুর পানে। মেয়েটিকে মুচড়ামুচড়ি করতে দেখে ভ্রু কুচকে বলে, এই তোর শপিং? ছাতার দোকান দিবি তুই বুঝি? চান হিসেবে ছাতাগুলো পেলি কোথায় বোন? বিন্দু ওড়নার কোনায় আঙ্গুল পেঁচিয়ে আবার খোলে। সে যেন নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারছে না এখনো। অর্ণ দিয়েছে তাকে কেমন অবিশ্বাস্য কাণ্ড না? রুহি বোরখাগুলো নেড়েচেড়ে দেখতে দেখতে অবাক হয়ে তাকালো বিন্দুর পানে। এগুলো তো সবই দেখছি হাই কোয়ালিটির পণ্য।
যেই মেয়েকে ধরে বেঁধে 2,000 টাকার একটা ড্রেস কিনে দিতে পারি না, সে কিনেছে এইগুলো? সত্যি করে বলতো, এগুলো কে দিয়েছে? এখন বলিস না যে এগুলো তুই কিনেছিস। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তুই এত দামি পোশাক তো জীবনেও কিনবি না, তাহলে এগুলো কে দিল? বিন্দু আমতা আমতা করে মিনমিনে গলায় বলল। তোর ভাই। ললাটে ভাঁজ পড়ে রুহির। ভাই? তার কোনো ভাই আবার ওকে এগুলো দিল? জানতে চেয়ে প্রশ্ন করে সে। কোন ভাই? অর্ণ ভাইয়া। কি? বিন্দু কথা শুনে বিস্ময়ে চেঁচিয়ে উঠল রুহি। অবিশ্বাস্য চোখে সে একবার বিন্দুর দিকে তো একবার বিছানায় তাকালো। তার ভাই দিয়েছে এগুলো, এটাও তার বিশ্বাস করতে হবে? যে মেয়েকে সে সহ্যই করতে পারে না তাকে এগুলো দিবে? রুহি সন্দেহের চোখে তাকিয়ে বলল। ভাইয়া তোকে এইগুলো দিয়েছে, এটাও এখন আবার বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বলতো ফুল, কোনো বয়ফ্রেন্ড বানিয়ে ফেলছিস না তো আবার? ধুর, আমি বা বলতো বল কি বলছি, একদিনের মধ্যে তুই বয়ফ্রেন্ডই পাবি কই? বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে ঘুরপাক খাচ্ছে রুহি। অর্ণ দিয়েছে বিষয়টি হজম হচ্ছে না তার। বিন্দু যে মিথ্যা বলবে না এটা সে ছাড়া ভালো আর কে জানে। মেয়েটি কৌতূহলী গলায় বলে উঠল। ঘটনাটা কি, খুলে বলতো ফুল। আমি নিজেই সত্যি কিছু বুঝতে পারছি না, তোকে কি বলবো। আজকে ড্রাইভার আঙ্কেল না থাকায় তার সাথে আসা যাওয়া করতে হয়েছে। তখন সে ব্যাগ দুটো হাতে ধরিয়ে দিয়ে মোটা মোটা গলায় বলল, কাল থেকে প্রতিদিন বোরখা হিজাব পরে স্কুলে যাবি। তারপর মেয়েটি সবটাই খুলে বলল রুহিকে। রুহি তো অবাকের চরম পর্যায়ে ফ্যাল করে তাকিয়ে সব শোনে। অতঃপর বিস্ময়ে প্রকাশ করে বলে। থাম থাম বোন, বিষয়টা একটু হজম করতে দে। যে মানুষটা তোকে দেখতেই পারে না, দেখলেই দূর দূর করে, সে নিজে তোকে এসব দিল। বিষয়টা কেমন ইমেজিং না? ভাবুক বিন্দু গম্ভীর ভাবনায় ডুবে যায়। সত্যিই তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অর্ণ তাকে এসব দিয়েছে। আচ্ছা, বোরখা না হয় পর্দা করে চলার জন্য দিয়েছে, কিন্তু এতগুলো ছাতা কোন কাজে দিল? রুহি গালে হাত দিয়ে ভ্রুদয় কুচকিত করে বলল। সবই না হয় বুঝলাম, কিন্তু বাড়িতে এত ছাতা থাকতে তোকে ছাতা কেন দিল? তাও আবার এতগুলো ছাতা। ভাবুক বিন্দু মাথা চুলকে বলল। আমি কি জানি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মম, আসবো? পোশাক ভাঁজ করে আলমারিতে তুলে রাখছিলেন হেনা খান। মেয়ের ডাকে বললেন, আয়। গটগট করে ভেতরে প্রবেশ করলো মিথিলা। তার পরনে রয়েছে চকলেট কালারের শার্ট আর কালো জিন্স। শার্টের প্রথম দুটি বোতাম খোলার দরুন ফর্সা বক্ষ বিভাজের খাঁজ স্পষ্ট। মিথিলা ভেতরে ঢুকতেই হেনা খান বিরক্ত কণ্ঠে বলল। তোকে কতবার বলেছে না এসব ড্রেস পরবি না? এই ড্রেস তো তুমি কিনে দিয়েছো মম। ইভেন এগুলোই আমি লন্ডনে রেগুলার পরি, তাহলে এখন কেন বারণ করছো পড়তে? মেয়ের কথায় আরো বিরক্ত হলো হেনা খান। মেয়েটাকে বোঝাই এক, সে বোঝে আর এক। সে রাগী কণ্ঠে বলে। গাধার বাচ্চা, এটা কি তোর লন্ডন? এ বাড়িতে এগুলো কেউ পরে? তার থেকেও বড় কথা, অন্য এসব ড্রেস পছন্দ করে না। তার ভাবমূর্তি দেখে বুঝতে পারিস না? মায়ের কথায় ঠোঁট ফোলাই মিথিলা। ন্যাকামি করে বলে। বকছো কেন মম? তাহলে কি পরবো? রুহি আর ওই মেয়েটার মতন সালোয়ার কামিজ পরবি। নাক সিটকায় মিথিলা। দেখি কি করা যায়। শুনেছি অন্য নাকি অনেক দিনের ছুটিতে এসেছে, ভাবছি এই ফাঁকে কাজটা সেরে ফেলতে। তোর বাবার সাথে কথা বলেছি, হয়তো কালকের মধ্যেই চলে আসবে দেশে। আগে সে আসুক, তারপর দেখি। রুমে পড়ে পড়ে ফোন না টিপে অন্যের আশেপাশে থাকতে পারিস না? মায়ের ধমক খেয়ে গাল ফুলিয়ে বলে মিথিলা। ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি সুন্দরী কম কিসে যে একবার ফিরেও তাকায় না পর্যন্ত? ও তো ছোটবেলা থেকে একরোখা জেদি। তুই তো কোনো চেষ্টাই করছিস না, পাত্তা পাবি কি করে? এখানে বসে ঘ্যান ঘ্যান না করে ওর সাথে তো একটু গল্প করতে পারিস। মিথিলার হাস্য উজ্জ্বল মুখে হেলে দুলে বেরিয়ে গেল মায়ের রুম থেকে। মিথিলা অর্ণকে ভালোবাসে ঠিক, কিন্তু এই ভালোবাসার বীজ বপন করে দিয়েছে হেনা খান। ভাইয়ের অঢেল সম্পদ ছিল, অর্ণ একা একা এত টাকা পয়সা ধন সম্পদ তো সব অর্ণই পাবে, তাই না? মেয়ে এই বাড়ির বউ হলে সবকিছুর মালিক তার মেয়ে হবে। তাই তো কিশোরী মেয়ের মনে অর্ণর প্রতি আকর্ষণ সৃষ্টি করছে। মেয়ে এখনো ভালো থাকবে তবেই তার শান্তি। মেয়ে এখানে ভালো থাকবে তবেই তার শান্তি।
মিথিলা কিচেনে গিয়ে 1 কাপ কফি তৈরি করে ফুরফুরে মেজাজে এগিয়ে যায় অর্ণর রুমের দিকে। লিভিং রুমে আসতেই মিথিলার চোখ পড়ল সিঁড়ি বেয়ে নেমে আসা অর্ণের দিকে। মিথিলার সব দাঁত বের করে গদগদ হয়ে লাফাতে লাফাতে এগিয়ে গেল অর্ণর দিকে। সে মনে মনে একটু শয়তানি বুদ্ধি করে এমন ভাব করলো যেন সে পড়ে যাওয়া ধরবে আর অর্ণ তাকে আগলে নিবে। মনে মনে হাসে সে। ইস, কি রোমান্টিক একটা সিন। মিথিলা অর্ণর গায়ে পড়তে নিলেই অর্ণ নিজের পদচারণ পরিবর্তন করে। তারপর যা হবার সেটাই হলো। মিথিলা মুখ থুবড়ে পড়ল সিঁড়ির ওপরে। হাতের মুঠোয় থাকা কফিটা ছিটকে এসে পড়ে তার মসৃণ মুখশ্রীতে। সঙ্গে সঙ্গেই তার আর্ত চিৎকারে কেঁপে উঠল পুরো শেখ বাড়ি। যে যার রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো নিচে। মিথিলার মুখ গলা অধিকাংশই পুড়ে গেছে। হেনা খান গুনগুন করে কাঁদছে। ইস, তার মেয়েটির সুন্দর মুখখানা নষ্ট হয়ে গেল। বিন্দু ছিল ওয়াশরুমে, ওড়নাটি বুকের উপর দিয়ে কাঁধের দুপাশে ফেলে রেখে কেবলমাত্র মুখেও পানি দিয়েছে। আকস্মিক মিথিলার বাড়ি কাঁপানো চিৎকার শুনে চমকে উঠে ছুট লাগালো নিচে। রুম থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া ধরে নিচে। তবে সিঁড়ির কাছাকাছি পৌঁছবার আগেই কেউ পেছন থেকে ডেকে উঠল, স্টপ। আকস্মিক অর্ণর গম্ভীর কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল বিন্দু। তার চলমান ব্যস্ত গতি থাকায় তৎক্ষণাৎ সহসায় ঘাড় ঘুরিয়ে তাকায় অর্ণ দুহাত পকেটে পুরে শিরদাঁড়া সোজা করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। অর্ণ পুনরায় গম্ভীর গলায় শুধালো, কাম টু মি। ললাটে ভাঁজ পড়ে বিন্দুর। লোকটি আবার তার কাছে কেন ডাকছে তাকে? সে একবার সিঁড়ির দিকে তাকিয়ে আবার অর্ণর দিকে তাকালো। চোখে মুখে তার প্রশ্নের মহাজোট। নিচে কি হয়েছে জানা বা দেখার ইচ্ছেটা দমিয়ে পিলপিল পায়ে হেঁটে যায় অর্ণর দিকে। কেননা তাকে উপেক্ষা করে চলে যাবার সাহস তার নেই। কিন্তু আনত মাথায় অর্ণর থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বিন্দুর পুরো শরীরে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে অর্ণ রাশভারী গলায় শুধালো, রুমে যা। চৌকিতে তাকালো মেয়েটি। রুমে যা মানে কি? লোকটি এই অযথা কথা বলতেই তাকে ডেকেছে। মেয়েটি বোধহয় বিরক্ত হলো। বিরক্ত প্রকাশ করার এত সাহস কই তার? ফাঁক বদল গিলে বিন্দু সাহস সঞ্চয় করে তাকালো অর্ণর দিকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেন? অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর তিরিক্ষি গলায় বলল, ড্রেস আপের কমন সেন্স নেই? আর ইউ স্টুপিড? কালারের সাথে কালার মিলিয়ে পড়ার সেন্সটুকুও নেই? রুমে যা, ননসেন্স। ভ্রুদয় কোচকে এলো বিন্দুর। সে পূর্ণ দৃষ্টিতে নিজেকে অবলোকন করলো। না, কোনো ভুল নেই তো। গোলাপি রঙের কামিজের সাথে ম্যাচিং সালোয়ার ওড়না। আর এই লোক কি আবোল তাবোল বলছে? ললাটে ভাঁজ পড়ে মেয়েটির। রাতকানা নাকি লোকটি? এবার একটু বেশি বিরক্ত বোধ করে বিন্দু সে পা বাড়িয়ে চলে যেতে ধরে বলল, পরে যাব নিচে, একটু কাজ আছে। যদি পা দুটোই ভেঙে দিয়ে যেতে পারবি? বিন্দুর কথা শেষ হবার আগেই দাঁতে দাঁত চেপে চিবিয়ে বলল অর্ণর ঠান্ডা শীতল হুমকিতে সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটির। তার পাঁচুগল কম্পন সৃষ্টি হয়ে জন্মিনে আটকে গেল সঙ্গেই। আশ্চর্য, লোকটি এমন করছে কেন? বিন্দু কাঁদো কাঁদো গলায় বলল, এমন করছেন কেন ভাইয়া? মিথিলা আপুর চিৎকার শুনলাম, একটু দেখে আসি না কি হলো মিথিলা আপুর। অর্ণ তখনও দুহাত পকেটে গুজে শির দ্বারা সোজা করে শটান হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার বাজের ন্যায় দৃষ্টি মেয়েটির দিকেই, চোয়াল কঠিন। অর্ণর এমন দৃষ্টি দেখে বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে, আড়ষ্ট হয়ে মিইয়ে যায়। অর্ণকে উপেক্ষা করে যেতেও পারছে না, আর না কথা বাড়ানোর সাহস পাচ্ছে। কেবল কাচুমাচু মুখে দাঁড়িয়ে রইল। অর্ণ শান্ত গলায় শুধালো, নট এট অল, নো মোর ওয়ার্ড, গো ফ্রম হিয়ার। বিন্দু নড়ল না। সব সময় লোকটির কথা কেন শুনতে হবে? নিচে নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে, নয়তো মিথিলা ওভাবে চিৎকার করলো কেন? বিন্দু এখনো অস্পষ্ট শুনতে পাচ্ছে মিথিলার কান্নার আওয়াজ। কি হয়েছে দেখার জন্য মেয়েটির কোমল মনটা ছটফট করে উঠল। বিন্দু মিনমিনে গলায় অনুনয় করে বলে উঠল, একটুখানি যাই না ভাইয়া, প্লিজ। যাবো আর আসবো, প্রমিস।
অর্ণর চোয়াল শক্ত হয়ে এলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বজ্র গম্ভীর গলায় শুধালো, নো নেভার। সোজা রুমে যাবি, গিয়ে আয়নার সামনে দাঁড়াবি। আই রিপিট, আয়নার সামনে দাঁড়াবি। কথাটা দ্বিতীয়বার রিপিট করতে হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বিন্দুর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ভালো করেই বুঝে গেছে অর্ণর কথা অমান্য করে আর নিচে যেতে পারবে না। এক খুশিতে অর্ণর উঁচু নাকটা চ্যাপটা করে দিতে ইচ্ছে করছে। মেয়েটি রাগে দুঃখে ব্যথিত মনে এক ছুটে লাগালো নিজের রুম দিকে। তার ছুটে যাওয়ার গতিতে আধখোলা খোপাটি খুলে ঘন কালো লম্বা রেশমি চুলগুলো ঝরঝর করে কোমর জড়িয়ে হাঁটুতে নেমে যেন তালে তালে নৃত্য করে। মেয়েটির গমন পথে ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে আছে অর্ণ। বিরক্তি যেন তার চোখে মুখে স্পষ্ট। রুমে এসে বিন্দু সত্যি সত্যি গিয়েই ড্রেসিং টেবিলের আয়নায় সামনে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট রাগ, বিরক্ত, অসন্তুষ্ট এবং কৌতূহল। হওয়ার কথা নয় কি? লোকটি কেন আটকে দিল তাকে? কি এমন হয়েছে তার ড্রেস আপে? মেয়েটি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সামনের আয়নাতে। কাচের স্বচ্ছ আয়নাতে তার মেয়েলি অবয়ব স্পষ্ট। তার চোখ ঝোড়া কুঁচকে আছে বিরক্তে। কই কি এমন হয়েছে যে তাকে আয়নার সামনে দাঁড়াতে বলেছে? বড্ড অনীহা নিয়েই তাকালো নিজের অবয়বের পানে। আচমকা বিন্দুর চোখ বড় বড় হয়ে এলো। লাজে মুখশ্রী লাগছে আভায় ছড়িয়ে পড়ল। ফর্সা কাঁধের উপর স্পষ্ট কালো রঙের চিকন ফিতা, গোলাপি রঙের কামিজের সাথে একদম চলচল করছে। কান গরম হয়ে গেল মেয়েটির। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে, তবে যদি একটু লজ্জা কমে। ইস, এত লজ্জা কোথায় রাখবে সে? এই জন্যেই অর্ণ তাকে নিচে যেতে বারণ করছে। আর সে কিনা কি বুঝেছে? বিন্দু নিজের রুম ব্যতীত কখনোই গা মাথার কাপড় ফেলে না। হঠাৎ মিথিলার বজ্র চিৎকারে ওয়াশরুম থেকেই ওভাবে ছুটে গিয়েছে। দরুন নিজের দিকে খেয়াল করেনি। যদিও বুকে ওড়না আছে, জামার পেছনের ফিতা খুলে আছে, যেটা বেখেয়ালে বিন্দু উপলব্ধি করতে পারেনি। বিন্দুর সর্বাঙ্গ লজ্জায় কুকড়ে গেল, কম্পিত হলো তনুমন। এতক্ষণ এভাবে অর্ণর সামনে ছিল ভেবে শিহরিত হলো। তখন এভাবে যদি নিচে চলে যেত, লাজুক বিন্দু যেন একা একাই লাজে মিইয়ে যায়। সেই রাতে ভুলেও আর রুম থেকে বেরোলো না বেচারি। বড় ভাই নিশ্চয়ই বিষয়টি মুখে বলতে পারেনি, তাই বলছে আয়নায় নিজেকে দেখতে। এই মুখ নিয়ে কিভাবে অর্ণ সামনে পড়বে? চক্ষু লজ্জায় ঘোরেই ঘাপটি মেরে রইল মেয়েটি। মিথিলাকে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে আছে সাজ্জাদ, রেজা, হেনা খান, অভিয়ার, মীরা। মিথিলার পুরো মুখটা লাল থকথকে হয়ে গেছে, গলায় বড় বড় ফোসকা পড়েছে। হেনা খান গুনগুন করে কাঁদছে। মিথিলার এই অবস্থার জন্য সে দায়ী নয় কি? মিথিলার পোড়া স্থানের জ্বালা পোড়াটা এখন একটু কমেছে। মেডিসিন লাগিয়ে রাখা পুরো গলায় মুখে। ডক্টর জানিয়েছে মুখের পোড়া দাগ ভ্যানিশ হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। মিথিলাকে নিয়ে বাসায় ফিরল রাত প্রায় 10টার দিকে। মিথিলা কারোর সাথে কথা বলা তো দূর, মুখটাও দেখাতে নারাজ। সারাদিন রূপচর্চা করা মুখশ্রীর বেহাল দশা। এই মুখ কিছুতেই দেখাতে পারবে না সে। তাই তো রাগে দুঃখে বাড়িতে এসেই ডোর আটকে দিয়েছে। ছাদের কিনারায় রেলিং ভর করে নিকোটিনের ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উড়িয়ে দিচ্ছে দুই যুবক। এটা তাদের অভ্যেস নয়। ছুটিতে এসে ভালো না লাগলে একটু আধটু টানে, হয়তো খেয়ে এটার মজা টেস্ট করে। এই কি আছে এতে? ধোয়া ছাড়া আর কি? এই ধোয়া কতই না মজা করে খায় পুরুষ। অর্ণর আঙ্গুলের ফাঁকে সিগারেট গোজা, যেটা একটু পরপর তামাটে ওষ্ঠদয়ে স্থান পাচ্ছে। অর্ণর ধূসর নেত্র অদূরে ওই দূর আকাশে। আকাশটা মেঘে ঢাকা। কে জানে, হয়তো আবার বৃষ্টি নামার পায়তারা করছে। সাদি অর্ণর দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, এটা তো ইচ্ছে করে করছিস, তাই না? কোনটি? অর্ণ আকাশের পানে চেয়েই ভাবলেশীন গম্ভীর গলায় শুধালো। সাদি বিরক্ত হয়ে পড়ল, হেয়ালি করবি না অর্ণ। তুই চাইলে ওকে ধরতে পারতি, তুই ইচ্ছে করেই সরে গেছিস, তাই না? মেয়েটা তোকে ভালোবাসা অর্ণ, তুই বাসিস না, ইটস ওকে। ও তো তোর বোনও হয়, তাই না? বাট ওর এত বড় ক্ষতিটা কেন করলি তুই?
অর্ণ নিরুত্তর হাতের মুঠোয় সিগারেটের বাকি অংশটুকু বুটের তলায় পিষে ফেলল। এই মুহূর্তে বড্ড পানসে আর বিরক্তি লাগছে এটা। সাদিকে উপেক্ষা সে বড় বড় পা ফেলে এগিয়ে গেল ছাদ হতে নেমে যাওয়ার উদ্দেশ্যে। পেছন থেকে সাদি পুনরায় বলে ওঠে। এতে গেলে ওয়াই? অর্ণ থেমে নেই। সে দৃঢ় পদচরণে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় শুধালো। টিট ফর ট্যাট। অর্ণর রহস্যময় কথা বোধগম্য হলো না সাদির। সে কপাল কুঁচকে তাকিয়ে রইল অর্ণর গমন পথের দিকে। ধরণীতে প্রভাতের শুরু, আবার একটি নতুন দিনের সূচনা। সকালের আকাশটা মেঘে ঢাকা। রাতে মুষলধারে বৃষ্টির পরে যেন থমকে আছে পৃথিবী। মেঘগুলো হয়তো বৃষ্টি হয়ে ঝরে পড়ার পায়তারা করছে। সকলে নাস্তা সেরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে বিন্দু আর রুহি। রুহি সাজ্জাদ রেজার সাথে কথা বলে বিধায় বিন্দু আগে আগে হাঁটছে। আসার আগে একবার মিথিলার রুমে উকি দিয়ে এসেছে। মেয়েটি কাউকে রুমে ঢুকতেই দিচ্ছে না। গলায় মুখে ক্রিমের মতো কিছু একটা মাখিয়ে শুয়ে আছে, হয়তো মেডিসিন হবে। বিন্দুর খুব খারাপ লাগছে মিথিলার জন্য। ইস, কি বাজে ভাবেই না মুখটা পুড়ে গেছে। নিজের আকাশ কুসুম কল্পনা করতে করতেই গাড়ির নিকটে আসলো। গাড়ির সিটে পিঠ ঠেকিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে অর্ণ। আজকেও কি লোকটি নিয়ে যাবে তাদের? ড্রাইভারকে ভাগিয়ে দিয়ে নিজেই ড্রাইভারি দায়িত্ব নিল নাকি? বিন্দু পেছন ফিরে তাকাই না। রোহিত টিকিটাও দেখা যাচ্ছে না। বিন্দু বিরক্ত হলো, এতক্ষণ লাগে কথা বলতে। সে কি গাড়িতে উঠে বসবে নাকি এগিয়ে গিয়ে দেখবে? বোরখা কই তোর? নিজের আকাশ কুসুম কল্পনার অবসান ঘটে অর্ণর গম্ভীর কণ্ঠস্বরে। অর্ণর দৃষ্টি তখনও ফোনের দিকে। অবাক হলো বিন্দু। লোকটি বুঝলো কি করে যে সে এসেছে? হকচকায় বিন্দু পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের দিকে। তার ছিমছাম গতরে আকাশি রঙের স্কুল ইউনিফর্ম, সাদা সালোয়ার, মাথায় সাদা হিজাব। অর্ণ ফোনটা পকেটে পুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিন্দুর পানে। অর্ণ এমন ধারালো দৃষ্টি নিয়ে চমকায় ভরকায় বিন্দু। দুহাত কচলাতে কচলাতে বিন্দু আনত মাথায় মিনমিনে গলায় বলে, আসলে থেমে গেল বিন্দু। তৎক্ষণাৎ সাফাই দেওয়ার মতো কোনো অপশান পেল না। অর্ণর দেওয়া জিনিস সে ব্যবহার করবে না, এটা বলার সৎ সাহস আছে নাকি তার? তাছাড়া গত রাতের কথা মনে পড়তেই লজ্জায় মুখ নামিয়ে আনলো। অর্ণ এক পা দুপা ফেলে এগিয়ে গেল বিন্দুর কাছে। অর্ণকে এগিয়ে আসতে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে মিয়ে যায় মেয়েটি। অর্ণ দৃঢ় পদচরণে এগিয়ে বিন্দুর একদম কাছাকাছি দাঁড়ালো। দুজনের মধ্যে রয়েছে ইঞ্চি কয়েক তফাৎ। অর্ণকে এত কাজ দেখা মাত্রই ধরফড়িয়ে দু কদম পিছিয়ে গেল বিন্দু। অর্ণর ধারালো তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির পানে। সে শান্ত শীতল গম্ভীর গলায় শুধালো, ছাতা কই তোর? পরপুরুষের ছাতার নিচে কমফোর্ট ফিল করিস বুঝি? অর্ণর কণ্ঠ শীতল অথচ ভীত হলো বিন্দু। ওই শীতল কণ্ঠস্বরে কিছু একটা আছে। তবে অর্ণর কথা শুনে মেয়েটি হতভম্বের ন্যায় চক্ষু যুগলে তাকালো অর্ণর দিকে। পরপুরুষ বলতে কার কথা বলছে অর্ণ? কার ছাতার নিচে গিয়েছে সে? পুরুষ মানুষ বলতে একমাত্র মেহেদির সাথে কথা বলে, কেননা সে তার বন্ধু এবং খুব ভালো বন্ধু। অর্ণর মুখে এমন কথা শুনে বড্ড অপমানিত বোধ করে বিন্দু। হতবাক মুখে তাকিয়ে বলল, আপনি এমনটা করতে পারেন না ভাইয়া। কথার অবাধ্য হতে বারণ করেছিলাম না তোকে? অবাধ্য হবি না চড়ুই। আই সোয়ার জানে মেরে দিব একদম। মাইন্ড ইট। অর্ণর ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলার স্বর কাঁপিয়ে দিল মেয়েটির তনু। লোকটি তাকে কি ডাকলো? বিন্দুর কানে ঝংকার তুলে বাজছে অর্ণর মুখ থেকে বেরিয়ে আসা চড়ুই সমর্থনটি। লোকটি তাকে চড়ুই বলে ডাকলো কেন? সে কি অন্য কাউকে মনে করে ভুল সমর্থন করলো? নিজের মনে উদিত হওয়া প্রশ্নে ঘুরপাক খাচ্ছে মেয়েটি। অবাকতার লেনিনে জড়িয়ে ধরে তাকে। অর্ণ ড্রাইভিং সিটে বসতে বসতে রাশভারী গম্ভীর গলায় বলল, তেরামি করবি? অবাধ্য হবি আমার? ওকে ফাইন, আজ থেকে তোর পড়াশোনা সারা জীবনের জন্য বন্ধ। ইটস মাই অর্ডার। অর্ণর কথা কর্ণে পৌঁছতেই ধমকায়
চমকাই বিন্দু। পড়ালেখা বন্ধ। চোখ জলজল করে উঠল মেয়েটির। অর্ণর ওপরে কথা বলার শেখ বাড়িতে কেউ নেই। অর্ণ যা বলে তাই করে। এতদিনে এতটুকু ভালো করেই বুঝে গেছে সে। এখন যদি অর্ণ সত্যি সত্যিই তার লেখাপড়া বন্ধ করে দেয় তাহলে? বিন্দু কান্না গিলে কাঁপা কাঁপা গলায় বলে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিন্দুর মলিন মুখের দিকে। কঠোর গম্ভীর গলায় বলল, আমি তোর ধারণার চেয়ে বেশি খারাপ। 5 মিনিটস টাইম দিলাম, চয়েস ইয়োর্স। আসবি নয়তো শেখ বাড়ির কুণ্ডলির মধ্যে বন্দি থাকবি। বিন্দু স্তব্ধ বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অর্ণ তার সাথে এই নিষ্ঠুরতা কেন করছে? পড়ালেখা বন্ধ করে ঘরবন্দি হতে চায় না সে। কে চাইবে এই বয়সে লেখাপড়া বন্ধ করতে? আর কিছুই ভাবতে পারল না বিন্দু, ভাবতে চাইল না। সে টলমল চোখে তীব্র পদচরণে চলে গেল। এই মুহূর্তে অর্ণর কথা শোনা ছাড়া আর উপায় কই? রুহি তখন গাড়ির কাছেই আসছিল। বিন্দুকে ছুটে যেতে দেখে পিছু ডেকে উঠল। এই ফুল, ওই দিকে আবার কেন যাচ্ছিস এখন? বিন্দু দাঁড়ায় না আর না কোনো উত্তর দেয়। রুহি গাড়ির কাছে এসে অর্ণর কাছে জিজ্ঞেস করলো। ওভাবে ছুটে গেল কেন ভাইয়া? রুহি জানে অর্ণ উত্তর দিবে না। সে একবার ভাবলো হয়তো কিছু আনতে মিস করেছে, তাই সেটা আনতে গিয়েছে। আবার মনের মধ্যেও খচখচ করছে, ভাবছে অর্ণ কিছু বলেছে, তাই তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করা। অর্ণ ফোন স্কল করতে করতেই গম্ভীর গলায় শুধালো। গাড়িতে উঠে বসো। গম্ভীর অথচ একদম শান্ত শোনালো অর্ণর কণ্ঠস্বর। রুহি নিশ্চিন্তে গাড়িতে উঠে বসলো। ভাইয়ের সাথে কিছু হলে কি আর ভাই এত স্বাভাবিক থাকতো? নিশ্চয়ই বিন্দু কিছু ফেলে এসেছে। বিন্দু ফিরে এলো ঠিক 8-9 মিনিট পর। বললেই কি আর 5 মিনিটে সব হয়? বোরখা হিজাব পরতে সময় লাগে না। স্কুল ড্রেসের উপরেই কালো রঙের বোরখা পরে এসেছে, সাথে কালো হিজাব। স্কুল ড্রেস খুলতে গেলে আরো সময় লাগতো না। এত সময় কই তার? দেরি হওয়াতে ওকে যদি ফেলে রেখেই চলে যায়? যেভাবে এসেছিল সেভাবেই দৌড় দিল মেয়েটি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বিন্দু পুনরায় বাড়িতে যাওয়ায় মীরাও মেয়েকে ডাকছিল। বেচারি তার সাথে কথা বলার সময় পেলে তো? বোরখা পরে দৌড়ে আসতে গিয়ে কয়েকবার পড়তে পড়তে বেঁচে গেছে। এমন নয় যে বিন্দু বোরখা পছন্দ করে না। বান্দরবানে থাকতে বিন্দু প্রতিদিন বোরখা পরেই স্কুলে গিয়েছে। এখানে তাকে কেউ বোরখা কিনেও দেয়নি, আর সে কারো কাছে যায়ও নি। সবসময় স্কুল ইউনিফর্মের সাথে সাদা হিজাব পরে গেছে। বোরখাগুলো অর্ণর দেওয়া দেখেই পড়তে চাইছিল না, না চাইতেও তার সেই পড়তে হলো। গেটের সম্মুখে গাড়ি দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। বড় বড় পা ফেলে এগিয়ে গেল গাড়ির কাছে। সঙ্গে করে ছাতা আনতে ভোলেনি বেচারি। বিন্দুর গায়ে বোরখা দেখে ভ্রুদয় কুঁচকে এলো রুহির। সে একবার ভাইয়ের দিকে তাকিয়ে আবার বিন্দুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। ঘটনা কিছুই বুঝলো না মেয়েটা, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। বিন্দু চুপচাপ গাড়িতে উঠে বসলো। সে ভুলেও চোখ তুলে তাকালো না অর্ণ নামের নিষ্ঠুর পুরুষটির পানে। বেচারির মুখটা চুপসে এতটুকু হয়ে আছে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ালো না কিছুই। গাড়িটি গন্তব্যে পৌঁছতেই বিন্দু আগেই নেমে হনহনিয়ে চলে গেল। রুহি পেছনে পেছনে এগিয়ে চলল। প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি আর মেহেদি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে অপেক্ষা করছিল। ওদের দেখেই উঠে দাঁড়ালো। বৃষ্টি জিজ্ঞেস করলো, আজকে তো লেট করলি কেন আসতে? ওর জন্যই একটু দেরি হলো। বিন্দুর দিকে তাকিয়ে বলল রুহি। বৃষ্টি বিন্দুর দিকে তাকিয়ে ভ্রু দুটি কুঁচকে বলে, মা, তুই আবার হঠাৎ বোরকার মধ্যে ঢুকলি যে? তুই তো সকালে স্কুল ইউনিফর্ম পরেই বেরোলি, তারপর কি হলো যে ছুটে গিয়ে বোরকা পরে এলি? বড্ড কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে রুহি। গাড়িতে বসে জিজ্ঞেস করতে চাইলেও করার সময় পায়নি। সেও তো জানতে চায় কি হলো যে বিন্দু ওভাবে ছুটে গিয়ে পুনরায় বোরখা পরে আসলো। প্রথমে ভেবেছিল কিছু হয়নি, তবে বিন্দু মুখ দেখে অনুমান করছে কিছু একটা হয়েছে। বিন্দু মুখ লটকে বলে, কিছু হয়নি। রুহি কপাল কুঁচকে বলে, কিছুই হয়নি বলছিস, তাহলে মুখটা অমন লটকে রেখেছিস কেন? বিন্দু কোনো রেসপন্স করলো না। মেহেদি এবার বলে ওঠে, কি হয়েছে রে বিন্দু? মুখটা অমন বাংলা 5-এর মতো করে রেখেছিস কেন?
আমাকে নিয়ে তোদের সমস্যাটা কি বলতো? শান্তিতে একটু বসতেও পারবো না? বেশ রাগী কণ্ঠে বলে ওঠে বিন্দু। এমনিতেই অর্ণর আচরণে বিরক্ত সে, এখন আবার এদের কাণ্ডে মহা বিরক্ত। রুহি চাপটে ধরে বিন্দুকে, আদুরে গলায় বলে। আমার বলু না তুই, বল না কি হয়েছে, ভাইয়া কিছু বলেছে তোকে? বিন্দু রাগ আর বিরক্ত গলায় সবটাই বলে। সব শুনে বৃষ্টি কপাল কুঁচকে রুহিকে বলে, তোর ভাই তোকে ছেড়ে ওকে ধরলো কেন বলতো? তার কথা না শুনলে লেখাপড়া বন্ধ করে দিবে মানে কি? তার টাকায় ও পড়ে না খায়, কোনটা? রুহি ভাবনায় ডুবে যায়। অর্ণ সামান্য কারণে এমন কথা বলেছে, কিন্তু কেন? বছর দুয়েক আগে তাকেও বোরখা পরে চলাফেরা করতে বলেছিল। রুহি বলেছে সে বোরখা পরে কমফোর্ট ফিল করে না। তারপর আর জোর করেনি, আর না বকেছে। তাহলে বিন্দুর সাথে এমনটা করার মানে কি? মেহেদি এতক্ষণ তাকিয়েছিল বিন্দুর দিকে। মেয়েটি মুখখানা লটকিয়ে রেখেছে, বোরখা আর হিজাবে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, স্নিগ্ধ লাগছে। জোরপূর্বক চোখ সরিয়ে নিল সে, রুহির দিকে তাকিয়ে বলল, আচ্ছা রুহি, তোর ভাই তোদের ছেলে বন্ধু থাকাটা অপছন্দ করে। সে কি আমার সাথে বন্ধুত্ব করেছিস বলে অসন্তুষ্ট? আরে না, এমন কিছু হলে ভাইয়া আমাকে বলতো না? রুহির কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেল মেহেদি। তাহলে অর্ণ পরপুরুষ বলতে কার কথা বলেছে? তার জানা মতে কি সে শিওর বিন্দু সে ছাড়া কোনো ছেলের সঙ্গেই কথাবার্তা বলে না? তাহলে কি বোঝালো সে? ক্লাসের সময় হয়ে গেছে। বিন্দু ক্লাসের দিকে যেতে যেতে বলল, ক্লাস শুরু হবে, আয়। শুক্রবার সকাল 8:15 শেখ বাড়ির বয়োজ্যেষ্ঠরা লিভিং রুমে অবস্থান করেছেন। দেখেই মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করছেন। বাড়িতে নতুন মুখের আগমন উপস্থিত। রাসেল খান হেনা খানের হাজবেন্ড। ভদ্রলোক মেয়ের অ্যাক্সিডেন্টের খবর পেয়েই অদূরে ওই লন্ডন থেকে ছুটে এসেছেন গতকাল রাতেই। কিচেনে ঝুমা রুটি বেলছে আর বিন্দু হালকা আছে এপিটোপিট করে ভাজছে। যদিও ঝুমা বিন্দুকে বারণ করছে, তবে মীরা বসে কথা বলছে দেখে বিন্দু জোর করেই হাতে হাতে এগিয়ে দিচ্ছে। ঝুমা শেষ রুটিটা বেলতে বেলতেই বলে, রুটি তো বানানো হয়েই গেছে, তুমি একটা কাজ করো, চা বানিয়ে তাদের দিয়ে আসো। দেখে তো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করছে, নাস্তা করতে দেরি করবে। ততক্ষণে চা খাক, সাথে কিছু ফ্রুটসও দিয়ে আসো। বিন্দু মাথা নেড়ে চুলায় চা বসিয়ে দিয়ে ফল হাতে বটি নিয়ে বসলো মেঝেতে। এখানে এসেছে বহুদিন, তবুও ছুরি দিয়ে কাটাকাটি করাটা রপ্ত করতে পারেনি বেচারি। মেয়েটি ঝটপট কিছু ফ্রুটস কেকে চা করে চলল লিভিং রুমে তখন হেনা খান, রাসেল খান, মীরা আর সাজ্জাদ রেজা। বিন্দু প্রথমে একটি কাপ এগিয়ে দিল সাজ্জাদ রেজার সামনে, মৃদু গলায় বলল, আপনার চা। সাজ্জাদ রেজা হাসলো। কতদিন পেরিয়ে গেল, অথচ মেয়েটার দ্বিধা দ্বন্দ্ব আর গেল না। আজও থমকে আছে একটা নাম সমর্থনে। সাজ্জাদ রেজা এতে রাগ করে না। সে চায় বিন্দু ভালো থাকুক, নিরাপদ থাকুক। ডাকা না ডাকায় কি আসে যায়। সে হাত বাড়িয়ে চা নিতে নিতে বলল, আপনি কষ্ট করে আনতে গেলেন কেন আম্মু? ঝুমা কোথায়? সকাল সকাল একটু পড়তে বসলেও তো পারতেন। হাতে গোনা কদিন আছে এক্সাম, খেয়াল আছে? বিন্দু মীরার হাতে চায়ের কাপ ধরিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ, পুরো ভালো করেই মনে আছে। ছুটির দিনেও পড়তে কার ভালো লাগে বলুন তো? কতক্ষণ আর ঘরে বসে থাকা যায়? তাছাড়া ঝুমা আপাই চা করে দিয়েছে, আমি শুধু নিয়ে আসছি। সাজ্জাদ রেজা পুনরায় হাসলো বিন্দুর কথা শুনে। সে প্রথম চুমুকেই বুঝতে পারছে এই চা কে বানিয়েছে। মেয়েটি চা খুব ভালো বানায়। তার এত পছন্দের চা আর সে ধরতে পারবে না? সাজ্জাদ রেজা মেয়েদের কিছু করতে দেখলে খুবই বকাবকি করে। তাই তো বিন্দু মিথ্যা বলেছে ঝুমাকে বকা খাওয়ার হাত থেকে রক্ষা করতে। তবে সাজ্জাদ রেজা যে তার হাতের স্বাদ অনুভব করতে পারে, মেয়েটি কি তা জানে? বিন্দু একে একে সবার হাতে চায়ের কাপ তুলে দিল। রাসেল খান ললাটে ভাঁজ করে তাকিয়ে আছে। শেখ বাড়িতে লাস্ট এসেছে 2 বছর আগে, তখন তো এই মেয়েটিকে দেখেনি। কে এই মেয়ে? বুদ্ধিমান রাসেল খান প্রথমেই বুঝতে পারে বিন্দু কোনো কাজের মেয়ে নয়, কেননা সাজ্জাদ রেজার ব্যবহার আর মীরার চোখ মুখে সেটা প্রকাশ পাচ্ছে। এছাড়াও মেয়েটির মুখের আদলের সাথে মীরার চেহারার বেশ মিল আছে।
মীরার একটা মেয়ে আছে, এটা রাসেল খানের অজানা নয়। তবুও বিষয়টি নিশ্চিত হতে তিনি কৌতূহল গলায় বললেন, এই মেয়েটিকে তো চিনলাম না রেজা ভাই। সাজ্জাদ রেজা চা খেতে খেতে খুব স্বাভাবিকভাবেই বলল, আমাদের আরেকটা মেয়ে নাজিবা বিন্দু, তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেলাম কই। বিন্দু আম্মু, এদিকে আসুন তো একটু। সবাইকে চা দিয়ে বিন্দু চলে যেতে ধরলে পিছু ডাকে সাজ্জাদ রেজা। বিন্দু ধীর গতিতে গিয়ে দাঁড়ালো সাজ্জাদ রেজার সামনে। তিনি গম্ভীর গলায় বলেন, এটা হচ্ছে আপনার ফুপা, অভির বাবা। গতকাল রাতে এসেছে, আপনি ঘুমিয়েছিলেন তাই পরিচয় হয়নি। ফুপাকে সালাম দিন আম্মু। সাজ্জাদ রেজার কথা শুনে বিন্দু মৃদু গলায় বলল, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আম্মু? চমৎকার হেসে বলল রাসেল খান। বিন্দু পুনরায় মৃদু গলায় বলল, ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রেখেছে। টুকটাক কথা হলো দুজনের। হেনা খান স্বামীর উপর বড্ড বিরক্ত। এই ছোটলোক মেয়েটার সাথে এত কথা কিসের তার? তার মেয়েটা মুখ লুকিয়ে ঘরে পড়ে আছে, আর এই আশ্রিতা মেয়েটি সারা বাড়ি মাথায় করে ঘুরঘুর করছে। এ যেন কিছুতেই মানতে নারাজ তিনি। তবুও স্বামীর জন্যে দাঁতে দাঁত চেপে বসে রইল। বিন্দু কিচেনে যাওয়ার সময় সামনে পড়ল অভি। অভি আলতো করে কপালে হাত বুলোতে বুলোতে বলল, ডোন্ট মাইন্ড, এক কাপ কফি করে দিতে পারবেন বিন্দু? সকাল সকাল মাথাটা খুব ব্যথা করছে। আপনি বসুন ভাইয়া, আমি নিয়ে আসছি। মৃদু গলায় বলে বিন্দু এগিয়ে গেল কিচেনে। একটু পরেই কফি হাতে বিন্দু ফিরে এলো আবার। অভি ডাইনিং টেবিলে বসে আছে, সকাল সকাল মাথাটা ধরে আছে। ধরবে না? ছেলেটির যে প্রায় রাত জেগে জেগেই কাটে। ইচ্ছে ছিল একটু ঘুমাবে, তা আর হলো কই। তার একজন কাজের বন্ধু আসবে, তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে হবে। বসে বসে মাথাটা মাসাজ করে সে। অভিকে ভাবনায় ডুবে থাকতে দেখে বিন্দু মৃদু গলায় বলল, আপনার কফি ভাইয়া। কফির কাপ নিতে নিতে অভি হালকা হেসে বলল, ধন্যবাদ, কফিটার খুব দরকার ছিল। আপনি কফি খুব ভালো বানান বিন্দু। আই হোপ এবার মাথা ব্যথাটা লেস গুটিয়ে পালাবে। কিছুটা অবাক কিছুটা কৌতূহলী গলায় বলে উঠল বিন্দু। অভি কফিতে চুমুক দিয়ে বলল, কাউকে সম্মান দিয়ে কথা বললে ক্ষতি কি? সমর্থনে কি আসে যায়? মন থেকে রেসপেক্ট করাটাই তো মেইন, তাই না? আপনি কি রাগ করেন বিন্দু? অভির কথার সঙ্গে সঙ্গেই বিন্দু তড়িঘড়ি করে বলে উঠল, না না না, তেমন কিছু না। আসলে আপনার বয়সী কেউ আমাকে আপনি করে বলে না তো, তাই আর কি। অভি পুনরায় কফিতে ছিপ দিয়ে বলল, আপনি তুমি তুইতে কিছু নেই বিন্দু। রেসপেক্ট, স্নেহ, লাভ এগুলো আগে ম্যাটার করে। তাছাড়া আপনাকে আমার খুব ভালো লাগে, তাই আপনাকে আমি আপনি করে ডাকি। বিন্দু একটু বিব্রত বোধ করে, যদিও বিন্দু জানে এই ভালো লাগা সেই ভালো লাগা নয়। অভি বিয়ে করেছিল কোনো একটা কারণে, বউ মারা গেছে। সেই থেকেই অভি এমন চুপচাপ স্বভাবের হয়ে গেছে। অভি নিজের মৃত্যু স্ত্রীকে এখনো বড্ড ভালোবাসে। সবটাই সে শুনেছে রুহির কাছে। বিন্দুর বেশ খারাপ লাগে, অবাকও হয় অভিকে দেখে। কতটা ভালোবাসলে তার মৃত্যুর পরও এতটা ভালোবাসা যায়? বিন্দু সহজ সরল গলায় বলে, ফুপু আর আপুর থেকে আপনি একদম আলাদা ভাইয়া। ইস, কথাখানা বলেই জিভ কাটলো মেয়েটি। নিজের বোকামির জন্যে নিজেকেই নিজে বকলো। তুই কি বোকা রে বিন্দু? শেষে মায়ের দোষ ছেলের কাছেই বললি? বিন্দু আমতা আমতা করে বলল, সরি ভাইয়া, আসলে মুখ ফসকে সত্যটা বেরিয়ে এসেছে, তাই তো? লজ্জা পেল মেয়েটি। আনত মাথাটা কাত করে বোঝালো সত্যিই মুখ ফসকে বেরিয়ে এসেছে। অভি মেয়েটির সরলতা দেখে হাসলো। বিন্দুর চোখ দুটো দেখতে একদম তার চাঁদের মতো। মাঝে মাঝে সে থমকে যায় বিন্দুর চোখ দেখলে। ছেলেটির ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যেটা সে অতি গোপনে গিলে ফেললো। থমথমে গলায় বলল, আপনি ভুল কিছু বলেননি বিন্দু। আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না তাদের ডিমান্ড কি, কিসের অভাব তাদের, কেন তারা এমন। আমার মা বোন কেন এত স্বার্থপর?
কথা বলতে গিয়ে গলা ধরে এলো অভির, যেন কোনো কষ্ট গিলে ফেলার প্রয়াস চালাচ্ছে। বিন্দু যেন অনুভব করে সামনে বসা পুরুষটির বুকে অনেক কষ্ট চেপে রাখা, যেটা সে সব সময় ধামাচাপা দিতে চায়। হঠাৎ বিন্দুর নেত্র পড়ল সিঁড়ি বেয়ে নেমে আসা অর্ণর দিকে। সুঠাম দেহি, গায়ে কালো শার্ট, কালো জিন্স প্যান্ট, পায়ে লেদার শুজ, স্বভাব সুলভ গম্ভীর মুখ, চোয়াল কঠিন, তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই। দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে সিঁড়ি ভেঙে। অর্ণর এমন ধারালো দৃষ্টি দেখে ভড়কে গেল বিন্দু। চটজলদি চোখ সরিয়ে কেটে পড়ল কিচেনে। লোকটার সামনে থাকা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। অর্ণকে দেখেই রাসেল খান ডাকলো। হে ইয়াং ম্যান, অর্ণ গম্ভীর পদচারণায় এগিয়ে গিয়ে বিপরীত সাইডের সোফায় বসলো। হেনা খান সবার অগোচরে স্বামীকে খোঁচা দিলেন। রাসেল খান নড়ে চড়ে উঠে বললেন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। শিওর? গম্ভীর গলায় বলল অর্ণ। রাসেল খান পুনরায় বললেন, তুমি তো জানো আমার জীবনে প্রথম প্রায়োরিটি আমার মিথিলা আর অভি। তারা যখন যেটা চেয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার মেয়ে আমার কাছে কিছু চেয়েছে, সে তোমাকে চেয়েছে। আমি আমার মিথিলার জন্য তোমাকে চাই অর্ণ। এই বিষয়ে তুমি কি বলবে? এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনেও অর্ণর মুখবিবরে কোনো পরিবর্তন দেখা গেল না। শান্ত গম্ভীর মুখে বসে রইল, যেন সে আগে থেকেই প্রস্তুত ছিল এটা শোনার। অর্ণকে নীরব দেখে হেনা খান চিন্তায় পড়ে গেল। তিনি অর্ণর দিল নরম করার জন্য কাঁদো কাঁদো গলায় বলল, তুই না কইস না বাবা, আমার মিথিলা তোকে সেই নাবালিকা বয়স থেকে ভালোবাসে। তুই বলতে মেয়েটা আমার পাগল, তুই ছাড়া আমার মিথিলা পাগল হয়ে যাবে বাবা। অর্ণর মাঝে কোনো হেলদোল দেখা গেল না। পুরো লিভিং রুম যেন নিস্তব্ধতা বিরাজ করছে, ঝিমিয়ে পড়েছে কলহের চলমান। বিন্দু এতক্ষণ কান খাড়া করে শুনছিল সবার কথা। মিথিলা অর্ণকে ভালোবাসে এটা শুনে বেশ অবাক হয়েছে। তাও আবার সেই ষোড়শী বয়স থেকে ভাবা যায়? বিন্দু কান পেতে রইল অর্ণর উত্তর শোনার জন্য। মারিদের পাতে নাস্তা দিতে দিতে ফিসফিস করে বলল সে, এই দুটোর বিয়ে হলে আমি যে কি খুশি হব ভাইয়া। যেমন বর তেমনই বউ, দুজনেরই নাক এক হাত উঁচু, এরা মিলবে ভালোই। মারিদ কেবল মাত্র এসেছে। লিভিং রুমে ফ্যামিলি আলোচনা চলছে দেখে সোজা ডাইনিং টেবিলে বসছে। সোজা এখানে এসেছে বললেও ভুল হবে, বিন্দু হাতের ইশারায় ডেকেছে, নয়তো বাহিরেই ওয়েট করত। বিন্দুর কথা শুনে ছেলেটির চোখে বড় বড় হলো। অবিশ্বাস্য গলায় বলল, অর্ণর বিয়ে হলে আপনি খুশি হবেন ভাবি? বিন্দু মাথা নেড়ে পুনরায় বলে ওঠে, ওই নাকুচু মিথিলার সাথে হলে খুশি হব। মারিদ ভোতা মুখে বসে রইল। মেয়েটিরও বা কি দোষ? বেচারি তো জানেই না সে অর্ণর বিবাহিত স্ত্রী। যদি জানতো তাহলে কি স্বামীর বিয়ের কথা শুনে এত স্বাভাবিক থাকতো? স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে হাঙ্গামা করতো না। সে বিড়বিড় করে বলল, পৃথিবীতে আপনি একমাত্র নারী যে কিনা স্বামীর বিয়ে দিয়ে সতীন নানার জন্য উঠে পড়ে লেগেছেন। তাও আবার যেই সেই সতীন নয়, একেবারে সাক্ষাৎ ডাইনি সতীন। বিন্দু শুনতে পেল না মারিদের কথা। তার কান তো লিভিং রুমে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে বেজে উঠল অর্ণর গম্ভীর কণ্ঠস্বর, মিথিলা আমার বোন, এর বাইরে তাকে নিয়ে কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। হেনা খান ছটফট করে উঠল। এইভাবে বলিস না বাবা, আমার মেয়েটা তোকে ছাড়া বাঁচবে না। ও যদি শোনে তুই ওকে বিয়ে করবি বলে রিজেক্ট করেছিস, নিজের ক্ষতি করতে 2 মিনিটও ভাববে না। তুই সময় নে, ভেবে দেখ। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দোষ কি? মিথিলা খুব ভালো মেয়ে, তুই সুখী হবি দেখিস। হেনা খানের কথা শুনে অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাঁকা হেসে বলল, ওকে আপনার থেকে ভালো আর কে কন্ট্রোল করতে পারে ফুপি? যেভাবে কনভিন্স করেছেন আশা করি সেভাবেই সামলে নেবেন। ভুল মানুষের প্রতি আকৃষ্ট হয়েছে, একটু তো কষ্ট পেতেই হবে, তাই নয় কি? বড্ড বোকামি করলেন ফুপি। হেনা খান ঘাবড়ে গেল অর্ণর রহস্যময় কথা শুনে। অর্ণকে জেনে গেছে মিথিলাকে সেই উস্কে দিয়েছে। রাসেল খান অত শত দোষগুণ খুঁজল না মেয়ের। মেয়ে কেঁদে কেটে বাবার কাছে অর্ণকে চেয়েছে। বাবা হিসেবে তার উচিত নয় মেয়ের আবদার পূরণ করা? তাছাড়া মেয়ে তো আর অযোগ্য কাউকে ভালোবাসেনি। অর্ণকে তার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে। ছেলেটি খুব সম্মান করে তাকে। তিনি থমথমে গলায় বলে ওঠে, অর্ণ,
একবার ভেবে দেখলে হতো না? অর্ণ উঠে সিনা টান টান করে দাঁড়ালো। হাতের কবজিতে চেপে থাকা কালো বেল্টের ঘড়ির দিকে তাকিয়ে বজ্র গম্ভীর গলায় শুধালো। আই রেসপেক্ট ইউ, যথেষ্ট সম্মান করি আপনাকে। আমি চাই না আপনি কোনো অযাচিত কথা বলুন, বিকজ আই এম নট ইন্টারেস্টেড। আই হোপ এই চ্যাপ্টার আজ এখানেই শেষ হয়ে যাবে। নিজের বলিটুকু ঝেড়েই বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। ততক্ষণে মারিদের খাওয়া শেষ, সেও পেছন পেছন বেরিয়ে গেল। হেনা খান মনে মনে ফুঁসে উঠল। রাসেল খানের এরপর আর কথা বলার অবকাশ থাকলো কই? জোর করে কি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক জড়ানো যায়? সাজ্জাদ রেজা শুরু থেকেই চুপ ছিল। এই বয়সে ছেলের ঝাড়ি খাবার রিস্ক নিতে চাইলো না ভদ্রলোক। ছেলে যে মিথিলাকে পছন্দ করে না তার বিহেভিয়ার দেখেই বোঝা যায়। সেখানে এসে জোর করতো কিভাবে? তাছাড়া জোর করলেই কি অর্ণ শুনতো? তারা যে যার মতো উঠে চলে গেল। শুধু ডাইনিং টেবিলে মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে বিন্দু। ভাবলো কি আর হালাই করলো কি? ডাইরেক্ট রেড সেল। ইস, একটুর জন্য বিয়েটা নাকের ডগা দিয়ে ভেসে গেল। বেচারি মিথিলার জন্য বেশ খারাপ লাগছে। মানুষটা খারাপ অহংকারী হতে পারে, ভালোবাসা তো খারাপ নয়। বিন্দু অর্ণ শূন্য কমন পানে চেয়ে ভেঙচি বিড়বিড় করে বলল, শালা নিরামিষ নিম পাতার বড়ি, তোর কপালে জীবনেও বউ জুটবে না দেখিস। গুনগুন করে গান গাইতে গাইতে রুম হতে বেরোয় রুহি। হেলে দুলে নিচে চলল খাবার খাওয়ার উদ্দেশ্যে। মেয়েটি যখন মনের সুখে নাচতে নাচতে চলছিল, ঠিক তখনই তার চুলের ঝুঁটিতে টান পড়ল। আকস্মিক চুলে তীব্র টান পড়তেই চেঁচিয়ে উঠল মেয়েটি। অসাধুর বাচ্চা! মেয়েটি যেন জানে এই কাজ কার হতে পারে। রুহির চুল ধরে আস্তে আস্তে নিজের কাছে টেনে আনে সাদি। একেবারে কাছে, যতটা কাছে থাকলে দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারে। সাদিকে এত কাছে দেখে ভরকে যায় রুহি। সরে যাবার জন্য ছটফট করে। সাদির এক হাত এখনো রুহির চুলে, অন্য হাত প্যান্টের মধ্যে পুড়ে রাখা। রুহির অস্বস্তি লেলিন মুখ পানে চেয়ে গম্ভীর গলায় শুধালো, আশাতুর বাচ্চাকে? হ্যাঁ, বলবি বাবুর বাবা। রুহি হাঁসফাঁস করে বলল, সরুন প্লিজ। সাদি বাধ্য ছেলের মতো বাঁধন হালকা করে দিল, তবুও ছেড়ে দিল না। রুহি দুপা পিছিয়ে গেল। সাদির হাত থেকে নিজের চুল ছাড়াতে ছাড়াতে রাগী কণ্ঠে বলল, চুল ছাড়ুন অসভ্য লোক। কি সমস্যা কি আপনার? চুল ধরে টানটানি কেন করছেন? সাদির ভ্রুদয় কুঁচকে এলো। এই মাত্র না মেয়েটি তুতলিয়ে কথা বলল, ছাড়া পেতেই অমনি গলা বড় হয়ে গেল। সাদি ঠোঁট চেপে হেসে বলল, আমি অসভ্যতম করলে তুই নিজেকে হাত ধরে খুঁজে পাবি না, হাঁপানো টুকি। সাদির কথার গভীরতা জানতে চাইল না রুহি, আর না তার মাথায় ঢুকছে। সে চুল ছাড়িয়ে নিতে চেষ্টা করে বলল, উফ, চুল ছাড়ুন তো। অশ্লীল শব্দ করিস কেন বেয়াদব? থমথমে খেয়ে তাজ্জব বনে যায় মেয়েটি। সে আর অশ্লীল? ছি! চোখ কুচকে তাকালো মেয়েটি, রাগী কণ্ঠে বলল, অশ্লীল আপনি, আত্পাগল লোক, ছাড়ুন। সাদি ফের কাছে টেনে আনে মেয়েটিকে, একদম নিজের বুকের সাথে চেপে ধরে। পকেট থেকে হাত বের করে রাখে রুহির কোমল ওষ্ঠপুটে। বৃদ্ধ আঙ্গুল দিয়ে মেয়েটির ঠোঁটে সাউন্ড করতে করতে বলল, অশ্লীল কাকে বলে জানিস, হাঁপানো টুকি? সাদির গলাটা নেশাক্ত শোনালো। সাদির এমন স্পর্শ শিউরে উঠল রুহি। থরথর করে উঠল গোটা তনু মন। রুহির শিরদাঁড়া বেয়ে গড়িয়ে নামতে লাগলো কলকলে এক চোট শীতল স্রোত। ভীত সন্ত্রস্ত তাকালো সাদির দিকে। সাদি আগে থেকেই তাকিয়েছিল, চোখাচোখি হলো দুজনের। সাদির দৃষ্টি দেখে আরো ভীত হয় মেয়েটি। কি আছে ওই চোখে বুঝতে পারছে না সে। সাদি রুহির এক গালে 4 আঙ্গুল রেখে অন্য গালে বৃদ্ধ আঙ্গুল রেখে চাপ প্রয়োগ করতেই রুহির ঠোঁটজোড়া পুঁটি মাছের ন্যায় গোল হয়ে গেল। সাদি নিচের মুখটা নামিয়ে আনলো মেয়েটার মুখ বরাবর। এতে যেন অন্তরাত্মা কেঁপে উঠল রুহির। নড়াচড়া ভুলে জমে যায় নিজ স্থানে। সাদি মৃদু ফু দিল মেয়েটির ঠোঁটে। থমকায় রুহি। সাদি পুনরায় মৃদু ফু দিল মেয়েটার ঠোঁটে। ভাজে নেশা নেশা গলায় বলল, একবার অশ্লীল হয়ে দেখায় জান। জান। রুহির চোখ দুটো কপালে উঠল।
হাঁসের ডিমের ন্যায় বড় বড় চক্ষুদয় করে চায় সাদির দিকে। কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছেন সাদ ভাই? ঠিক আছেন আপনি? ছাড়ুন আমায় প্লিজ। ছাড়বো না, কে করবে? চোখ কুচকে তাকালো মেয়েটি। মুহূর্তেই যেন আবার সাদি পরিবর্তন হয়ে গেছে। এই তো আগের অসাধু লোক, একটু আগে তবে কি হয়েছিল লোকটার? রুহি চোখ কুচকে বলে, গিরগিটি অসহ্য লোক, ছাড়ুন তো, নিচে যাব, খিদে লেগেছে। সাদি সেই একই রকম উত্তর দিল। ছাড়বো না, কে করবে? জেদি রুহি পা উপরে তুলে লম্ব নিয়ে সাদির চুল টেনে ধরে। ভেবেছে এবার সাদি ছেড়ে দিবে, তবে মেয়েটির ভাবনায় এক বালতি পানি ঢেলে সাদি বলে ওঠে, আহ, কি আরাম, ভালোই লাগছে। দে দে, চুলটা একটুখানি ম্যাসাজ করে দে। প্রতিশোধ তুলে তালা মারলাম হাঁপানো রোগী। রুহি ফোঁস করে উঠল, কিরমির করে বলল, মাথাটা নিচু করুন, দিচ্ছি আমি। সাদি সত্যি সত্যিই মাথাটা নইয়ে দিল। অমনি খেপা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল রুহি। রাগে ক্ষোভে সাদির ঘাড়ে কামড় বসিয়ে দিল। সূক্ষ্ম ব্যথায় সাদি চোখ খিচে ফেলল। হাতের বাঁধন শীতল হয়ে গেল। সুযোগ কাজে লাগিয়ে রুহি কেটে পড়ল তৎক্ষণাৎ। অপ্রস্তুত থাকায় সাদি মেয়েটির লাগান পায় না আর। ঘাড়ে হাত রেখে চোখ কুঁচকে তাকিয়ে আছে রুহির প্রস্থান পানে। মেয়েটি এক দৌড়ে একেবারে সিঁড়ি বেয়ে নিচে। কামড়ের স্থানটা জ্বলছে, মনে হচ্ছে বেয়াদব মেয়েটির দাঁত বসে গেছে। সাদি ঘাড়ে হাত বুলাতে বুলাতে দাঁতে দাঁত চেপে বলল, এর শোধ আমি সুদে আসল উসুল করবো। তোর এই ছোট্ট দেহটাকে যদি কামড়ে ঝাঁঝরা করে দিয়েছে, তো আমার নামও সমৃদ্ধ সাথী নয়। শুক্রবার হওয়ায় ভালোই ব্যস্ততায় কেটেছে সকালটা। ফুল গাছগুলোর যত্ন নেওয়া হয় না তেমন। আজকে সব গাছে পানি দিয়েছে। পাখির খাঁচা পরিবর্তন করে নতুন করে দিয়েছে। ঝুমার সঙ্গে কিচেনে কাটাকুটি করে এগিয়ে দিয়েছে। যদিও ঝুমা মীরা নিষেধ করেছেন, তবুও করেছে। সময়টা দুপুর, অথচ মনে হচ্ছে রাত নেমে এসেছে ধরণীতে। পৃথিবীতে ভারী বর্ষণের পূর্বাভাস। বিন্দুর মনটা নেচে উঠল। বহুদিন হলো মন ভরে ভেজা হয় না। তার গন্তব্যে ছিল নিজের রুমে গোসল করতে যাওয়া। মুহূর্তেই নিজের সিদ্ধান্ত পাল্টে ছুট লাগালো সিঁড়ি বেয়ে ছাদে। ইতিমধ্যেই ঝুপঝুপ শব্দ তুলে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রুহি রুম থেকে বেরিয়েছে বিন্দুর খোঁজে। প্রতিমধ্যে বিন্দুকে দৌড়ে যেতে দেখে পিছু ডাকে, এই ভর দুপুরে ছাদে কেন যাচ্ছিস ফুল? দেখছিস না বৃষ্টি হচ্ছে? বিন্দু পুনরায় আবার পিছে ফিরে আসে। রুহি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটির হাত ধরে ছুট লাগালো সিঁড়ি বেয়ে ছাদে। আকস্মিক এমন কাজে ভরকে গেল রুহি। ছাদের দরজায় দাঁড়িয়ে বলল, না না, আমি ভিজবো না ফুল। আয়না রে, আয়না প্লিজ। কতদিন হলো একটু বৃষ্টিতে ভেজা হয় না। কাঁদো কাঁদো গলায় বলের বিন্দু। রুহি ওর গাল টেনে বলল, আমি বেশি বৃষ্টির পানি গায়ে লাগালে ঠান্ডা লাগে, জানিস না তুই? তুই ভেজ, আমি দাঁড়িয়ে আছি, যা। কিন্তু ছুটে গিয়ে দাঁড়ালো ছাদের মাঝখানে। হাত দুটো উপরে তুলে আড়াআড়ি করে মেলে ধরে চোখ বন্ধ করে মুখখানি উঁচিয়ে ধরলো আকাশ পানে। মুহূর্তে শীতল পানি ভিজিয়ে দিয়ে গেল পুরো শরীর। শিরশির করে উঠল গোটা তনু বন। মেয়েটির মনটা চঞ্চলতা দ্বিগুণ বেড়ে গেল এত সুন্দর ওয়েদারে। সে ছুটে গিয়ে টেনে আনে রুহিকে। রুহি বারবার নিষেধ করলেও শোনে না। রুহির হাতে হতে রেখে গোল গোল করে ঘুরছে। রুহির হাত দুটো ছাড়তেই সে ধাওয়া করলো বিন্দুকে। বিন্দু ছুটে যায় ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাদের খিলখিল হাসি ঝংকার দিয়ে ওঠে বৃষ্টির তালে তালে। চঞ্চল প্রাণবন্ত দুই রমণী মেতে উঠল প্রকৃতির সাথে। বৃষ্টির তালে তালে তার গলা ছেড়ে গান ধরে, নন্নারে 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 বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা বরসো। বুকের ওপর ওড়না রেখে কোমরে ঘুরিয়ে পেঁচিয়ে গুজে রেখে মনের সুখে নেচে বেড়ায় দুজনে। এদিক ওদিক ছুটতে থাকে। এভাবে কতক্ষণ কাটলো জানা নেই তাদের। এর অনেকটা সময় পরে দুইজনকে খুঁজতে খুঁজতে ছাদে এলো ঝুমা। ওদের ডাক দিতেই দুজন মিলে তাকে টেনে আনে তাদের দল ভারী করতে। আচমকা এমন কাছেই হকচকিয়ে গেল ঝুমা। শুকনো ঝরঝরে শরীর ভিজে চুপচুপে হয়ে গেল সঙ্গে সঙ্গেই। বেচারি মাত্রই গোসল করে আসলো, আর তাকে নিয়ে ওরা গোল্লাছুট খেলতে লাগলো।
কাঁদো কাঁদো হয়ে এলো ঝুমার মুখ। কে জানতো এখানে এলে তাকে বিনা পয়সায় চরকি ঘোরাবে। বিন্দু আর রুহির শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তবুও তাদের মন ভরে না। এর বেশ কিছুক্ষণ পরে মীরা এসে ধমকে ধামকে নিয়ে যায়। বিন্দু কাঁপতে কাঁপতে নেমে গেল ছাদ থেকে। সেদিকে তাকিয়ে সাদি বলে ওঠে, ভাই, এতদিন জানতাম তোর বোন একে বিশ্ব বেচ্ছ, তার থেকেও তো তোর বউ বেশি বেচ্ছ। বিন্দু এতটা চঞ্চল আগে জানতাম না। মেয়েদের শুধু শুধু নিজেকে গুটিয়ে রাখে। ছাদের ছোট্ট রুমে বসে অতি গোপনীয় কিছু ফাইল দেখছিল তারা। বৃষ্টি শুরু হওয়ায় খুব মনোযোগ দিয়েই কাজ করছিল। বিরক্ত করার মানুষ ছিল না যে। হঠাৎ করেই উদিত হয় দুই বিচ্ছু নারীর। তারপর যা যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না। রুহির কাহিনী জানি, সে ছোটাছুটি করতে পছন্দ করে, চঞ্চল। তবে বিন্দুকে সবসময় শান্তশিষ্ট ভদ্র ছানা মনে করছিল। এ তো দেখছে শেরের উপরে শোয়া শের। অর্ণর মুখবিবর অতিরিক্ত গম্ভীর, থমথমে চোয়াল শক্ত। তার তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর প্রস্থান পানে। সাদে নিঝু মনে বিড়বিড় করে বলল,